আজ আমি ক্লাস 12-এর ইকোনমিক্স পড়াবো। আমরা এর আগে মার্কেট চ্যাপ্টারটি শুরু করেছিলাম। এর আগের দুটো ক্লাসে আমি মার্কেট পড়িয়েছি, আজকেও আমি তোমাদের মার্কেট পড়াবো। আজ আমি ক্লাস শুরু করছি পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বা শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট দিয়ে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি বললাম? পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন সময়ে কোনো প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো এমন পরিমাণ দ্রব্য উৎপাদন করা যাতে তার মুনাফা সর্বাধিক হয়, বা যে পরিমাণ দ্রব্য উৎপাদন করলে তার মুনাফা সর্বোচ্চ হবে সেই পরিমাণ দ্রব্য উৎপাদন করা। পূর্ণ প্রতিযোগিতার বাজারে কোনো প্রতিষ্ঠান বাজার নির্ধারিত স্থির দামে দ্রব্য বিক্রয় করে। কাজেই এক্ষেত্রে প্রতিষ্ঠান কি করবে? বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির মাধ্যমেই টিআর বা টোটাল রেভিনিউ বৃদ্ধি করতে চাইবে বা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ টোটাল রেভিনিউ আবার নির্ভর করছে কিসের উপর? বিক্রয়ের পরিমাণের উপর। যেহেতু পি স্থির, মানে প্রাইস পি হচ্ছে প্রাইস বা দাম স্থির, এবং দাম কি? পি গ্রেটার দ্যান 0। কাজেই কোনো প্রতিষ্ঠানের টোটাল রেভিনিউ রেখাটি কি হবে? ঊর্ধ্বমুখী সরলরেখা হবে। অর্থাৎ টোটাল রেভিনিউ নির্ভর করছে কিসের উপর? উৎপাদক সংস্থাটির বিক্রয়ের পরিমাণের উপর। আবার আমরা জানি যে স্বল্পকালীন সময়ে উৎপাদক সংস্থার মোট উৎপাদন ব্যয় কিসের সমষ্টি? স্থির ব্যয় মানে টিএফসি এবং মোট পরিবর্তনশীল ব্যয় বা টিভিসির সমষ্টি। কারণ উৎপাদন ব্যয়ে ফিক্সড কস্টও থাকে, আবার ভ্যারিয়েবল কস্টও থাকে। তাহলে এক্ষেত্রে টোটাল ফিক্সড কস্ট মানে কি বলবো, স্থির ব্যয় উৎপাদনের উপর নির্ভর করে না, কিন্তু টিভিসি মানে ভ্যারিয়েবল কস্ট উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণের উপর নির্ভরশীল। কাজেই আমরা বলতে পারি যে স্বল্পকালীন সময়ে উৎপাদক সংস্থাটি টোটাল কস্ট উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণের উপর নির্ভরশীল। কাজেই প্রতিষ্ঠানটি এমন পরিমাণ উৎপাদন ও বিক্রয় করবে যাতে তার মুনাফা সর্বোচ্চ হবে। এই অবস্থাকেই উৎপাদক সংস্থাটির ভারসাম্য অবস্থা বলবো বা বলতে পারি। অর্থাৎ এই ভারসাম্য অবস্থায় পৌঁছানোর আগে পর্যন্ত উৎপাদক সংস্থাটি বিক্রয়ের পরিমাণের পরিবর্তন ঘটাতে থাকে। যে পরিমাণ উৎপাদন ও বিক্রয় করলে উৎপাদক সংস্থার মুনাফা সর্বোচ্চ হয় তাকেই আমরা কি বলবো? ভারসাম্য উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ। এই স্বল্পকালীন ভারসাম্য কখন হবে তার দুটো শর্ত আছে, ঠিক আছে? যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্য, কোনো ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা বা মুনাফা সর্বোচ্চকরণের শর্ত দুটি কী কী দেখো আমি এখানে লিখেছি। প্রথম ও প্রয়োজনীয় শর্তটি কি? যে ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক ব্যয় মানে এমসি মার্জিনাল কস্ট এবং প্রান্তিক আয় এমআর বা মার্জিনাল রেভিনিউ পরস্পর সমান হবে। অর্থাৎ এমসি ইকুয়াল টু এমআর হবে। এখানে যেহেতু পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, সেহেতু আমরা কি বলতে পারি যে ভারসাম্য অবস্থায় পি ইকুয়াল টু এমসি হবে। এটি হলো ভারসাম্যের প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি? যে এমসির পরিবর্তনের হার এমআর পরিবর্তনের হারের তুলনায় বেশি হবে। অর্থাৎ যে ভারসাম্য বিক্রয় স্তরে এমসি ক্রমবর্ধমান হবে। এটি হলো ভারসাম্যর দ্বিতীয় শর্ত। এইবার দেখি যে এই শর্ত দুটি কোথায় ফুলফিল হচ্ছে। ঠিক আছে, আমি এখানে একটি রেখাচিত্র এঁকেছি। এই রেখাচিত্রের মাধ্যমে বোঝাচ্ছি যে এখানে দেখো এআর ইকুয়াল টু এমআর রেখাটি একধারে কি? প্রতিষ্ঠানটির গড় ও প্রান্তিক আয় রেখা। কারণ পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বা পূর্ণ প্রতিযোগিতার বাজারে প্রতিটি প্রতিষ্ঠান বাজার নির্ধারিত স্থির দামে এখানে পি0 দামে দ্রব্য বিক্রয় করে। কাজে অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি থেকে বা বিক্রয় করে প্রাপ্ত অতিরিক্ত আয় বা প্রান্তিক আয় বা এমআর সর্বদাই সেখানে প্রতিষ্ঠানের গড় দ্রব্যমূল্য বা
পি বা গড় আয় বা এআর এর সমান হয়। এর জন্য দেখো পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে ও কিউ জিরো এবং ও কিউ ওয়ান এই দুটো উৎপাদন স্তরেই এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু পি জিরো হয়েছে। দেখো সেই ই বিন্দুতেও এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু পি জিরো হয়েছে, আবার এফ বিন্দুতেও এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু পি জিরো হয়েছে। কিন্তু এই যে এই অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তটি মানে প্রথম শর্তটি এই দুটো বিন্দুতেই কি হয়েছে, ফুলফিল হয়েছে, প্রতিপালিত হয়েছে। কিন্তু দ্বিতীয় যে শর্তটি, যে সেই শর্তটি শুধু এফ বিন্দুতেই ফুলফিল হয়েছে বা প্রতিপালিত হয়েছে। এফ বিন্দুতে দেখো এমআর এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হয়েছে। অর্থাৎ ও কিউ ওয়ান উৎপাদন স্তরে মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় ও যথেষ্ট মানে প্রথম এবং দ্বিতীয় দুটো শর্তই পালিত হয়েছে। কিন্তু এক্ষেত্রে ই বিন্দুকে ভারসাম্য বিন্দু বলা যাবে না। কারণ কি, এখানে প্রথম শর্তটি পালিত হয়েছে কিন্তু দ্বিতীয় শর্তটি পালিত হয়নি। তাই এখানে এফ বিন্দুই হলো কি ভারসাম্য বিন্দু, এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত হলো ও কিউ ওয়ান এবং ভারসাম্য দাম হচ্ছে ওপি জিরো। সুতরাং ভারসাম্য অবস্থায় পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এমসি এবং এমসি ক্রমবর্ধমান হয়। স্বল্পকালীন ভারসাম্য অবস্থায় কোনো ফার্ম যেমন অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে, আবার কোনো ফার্ম ক্ষতির সম্মুখীনও হতে পারে। আমি যখন স্বল্পকালীন অবস্থায় ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করে সেটি আমি এখানে একটি রেখাচিত্রের সাহায্যে তোমাদের দেখিয়েছি। দেখো যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্ম স্বল্পকালীন ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত, দেখো ও কিউ জিরো। কেননা দেখো ই বিন্দুতে ভারসাম্য দুটি কন্ডিশনই ফুলফিল হয়েছে, দুটি শর্তই ফুলফিল হয়েছে। কেননা এখানে এমসি ইকুয়াল টু এমআর হয়েছে, আবার এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হয়েছে। তাই ভারসাম্য উৎপাদন স্তর কত হলো ও কিউ জিরো, আর ভারসাম্য দাম স্তর কত হলো ওপি জিরো। ঠিক আছে, এবার ফার্মের মোট আয় টোটাল রেভিনিউ কত হলো, তাহলে ওপি জিরো ইন্টু ও কিউ জিরো সমান সমান এই যে পি জিরো ও কিউ জিরো ই এই আয়তর ক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান। আর টোটাল কস্ট কত হলো, যে এই যে এসি রেখা, তাহলে টোটাল কস্ট কত হলো ওসি জিরো ইন্টু ও কিউ জিরো। তার মানে কি সি জিরো ও কিউ জিরো এফ এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান, তাই তো। সুতরাং প্রফিট কতটা হলো, প্রফিট হলো কত, তাহলে টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল কস্ট বাদ দিই তাহলে আমরা প্রফিট পাবো। তাহলে এই বড় আয়তক্ষেত্রটা মানে পি জিরো ও কিউ জিরো ই এই ক্ষেত্রফলের থেকে সি জিরো ও কিউ জিরো এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে পড়ে থাকে কত, এই হলুদ মানে ইয়েলো কালার এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এই ইয়েলো কালার মানে পি জিরো সি জিরো এফ ই এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান হলো প্রফিটের পরিমাণ। যেহেতু এখানে টিআর মানে টোটাল রেভিনিউ গ্রেটার দেন টোটাল কস্ট হয়, ফার্ম এখানে কি হচ্ছে অতিরিক্ত মুনাফা অর্জন করছে, তার পরিমাণ কত এই ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, আচ্ছা আগের ছবিতে আমি একটা কথা তোমাদের বলিনি যে আমরা কোন, দেখো হরাইজন্টাল অ্যাক্সিসে মানে অনুভূমিক অক্ষে আমরা কি মাপছি, বিক্রয়ের পরিমাণ মাপছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কি মাপছি, এআর এমআর এসি এমসি এবং পি মেজার করছি। ঠিক আছে, এইবার দেখো সর্বকালীন ভারসাম্য অবস্থায় ফার্মের ক্ষতি বা লোকসান আমি একটি রেখাচিত্রের সাহায্যে এখানে ব্যাখ্যা করেছি। দেখ যদি স্বল্পকালীন ভারসাম্য অবস্থায় ফার্মের মোট আয় মানে টোটাল রেভিনিউ মোট ব্যয়ের তুলনায় কম হয় বা টোটাল কস্টের তুলনায় কম হয়, তবেই ফার্মটির স্বল্পকালীন ক্ষতি বা লোকসান হবে, তাই তো। এবার দেখো এই ছবিতে দেখো ভারসাম্য উৎপাদন স্তরে ফার্মের গড় উৎপাদন ব্যয় কত হচ্ছে, গড় উৎপাদন ব্যয় গড় দ্রব্যমূল্যের থেকে বেশি।
দেখো গড় উৎপাদন ব্যয় কত, ওসি জিরো, আর গড় দ্রব্যমূল্য কত, ওপি জিরো। তাহলে ওসি জিরো গ্রেটার দেন ওপি জিরো, তাই তো। অর্থাৎ এক্ষেত্রে ও কিউ, এই যে ও কিউ জিরো, পরিমাণ উৎপাদনের স্তরে মুনাফা সর্বোচ্চকরণের দুটো শর্তই পালিত হচ্ছে। দেখো এক্ষেত্রে ই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি ইকুয়াল টু পি হচ্ছে, আবার এমসি কার্ভ কী করছে, নিচ থেকে এমআর কার্ভকে ছেদ করে ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে এক্ষেত্রে দুটো শর্তই পালিত হচ্ছে, তাই তো। তাহলে ফার্মের মোট ব্যয় এখানে মোট আয়ের তুলনায় বেশি হচ্ছে, তাই এখানে ফার্ম কী করছে, লোকসানের ফার্মের লোকসান হচ্ছে। তাহলে কি পরিমাণ লোকসান হচ্ছে, তাহলে ফার্মের মোট ব্যয় কত হচ্ছে, দেখো ও সি জিরো ইন্টু ও কিউ জিরো, তার মানে ও ও সি জিরো এফ কিউ জিরো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কিন্তু মোট আয় কত হচ্ছে, ও পি জিরো ইন্টু ও কিউ জিরো, তার মানে ও পি জিরো ই কিউ জিরো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো এখানে মোট ব্যয় মোট আয়ের থেকে বেশি হচ্ছে, তাহলে ফার্মের লোকসান কত হচ্ছে, এই ইউলো আয়তক্ষেত্রটা বা রেক্টাঙ্গেলের ক্ষেত্রফলের সমান, মানে সি জিরো পি জিরো ই এফ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমপরিমাণ লোকসান ফার্মের এখানে হচ্ছে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো আমাদের যে স্বল্পকালীন সময়ে ফার্ম ক্ষতির সম্মুখীন হলে ফার্মের যদি লোকসান হয় তাহলে ফার্ম উৎপাদন চালাবে না বন্ধ করে দেবে। তাহলে আমাদের এর উত্তর যদি আমরা খুঁজি তাহলে আমাদের অন্য একটি শর্তের কথা মনে রাখতে হবে। সেই শর্তটি কি, যে ফার্মকে ভারসাম্য অবস্থায় এমন দামে দ্রব্য বিক্রি করতে হবে যাতে অন্তত গড় পরিবর্তনশীল ব্যয় মানে এভিসি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের সমান বা তার বেশি মূল্য উঠে আসে। অর্থাৎ ভারসাম্য বিক্রয় স্তরে পি সবসময় পি গ্রেটার ইকুয়াল টু এভিসি হবে। কি বললাম, ভারসাম্য বিক্রয় স্তরে সর্বদা পি গ্রেটার ইকুয়াল টু এভিসি মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হতে হবে। এবার দেখো যে স্বল্পকালীন সময়ে ফার্মের যোগান রেখা আমরা কিভাবে নির্ণয় করব বা কিভাবে বের করব। যে শর্ট রান সাপ্লাই কার্ভ অফ এ ফার্ম, ফার্মের যোগান রেখা বলতে আমরা কি বুঝি, যে ফার্মের যোগান রেখা বলতে বুঝি যে বিভিন্ন দামে ফার্ম যে বিভিন্ন পরিমাণ দ্রব্য উৎপাদন ও বিক্রি করতে চায় তার সঞ্চারপথকে বলা হয় ফার্মের যোগান রেখা। এই রেখা থেকে কি জানতে পারি, যে কোন দামে ফার্ম কি পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক বা বিক্রি করতে চায়। এই যোগানকে পরিকল্পিত যোগান বলা হয় বা প্ল্যান্ড সাপ্লাই বলা হয়। কোন দামে পরিকল্পিত যোগান মানে কোন দামে পরিকল্পিত যোগান কত হবে তা একটি অপেক্ষকের সাহায্যে আমরা বার করতে পারি। ওই অপেক্ষককে বলা হয় যোগান অপেক্ষক বা সাপ্লাই ফাংশন। সাংকেতিক চিহ্নের সাহায্যে যোগান অপেক্ষককে আমরা কিভাবে প্রকাশ করি, সাপ্লাই ইকুয়াল টু ফাংশন অফ পি, মানে পি এক্ষেত্রে প্রাইস, অর্থাৎ যোগান এবং যোগান কি করে দামের উপর নির্ভর করে। এখানে পি হচ্ছে চলরাশি। যোগান অপেক্ষককে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করলেই আমরা যোগান রেখা পাই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, কি বললাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য থেকেই আমরা ফার্মের স্বল্পকালীন যোগান রেখা নির্ণয় করতে পারি। সেটি আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে, আমি এখানে একটা রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। যে আমরা জানি কি, যে স্বল্পকালে ফার্মের ভারসাম্য মার্জিনাল কস্ট বা এমসি রেখার কোন বিন্দুতে হবে, কি বললাম, ফার্মের ভারসাম্য এমসি রেখার কোন বিন্দুতে হবে তা দামের উপর নির্ভর করে। এমসি রেখার যে অংশটি এভিসি রেখার ঊর্ধ্বে, কি বললাম, এভিসি রেখার ঊর্ধ্বে অবস্থান করবে বা ঊর্ধ্বে অবস্থিত, সেই অংশের যে কোনো বিন্দুতেই ফার্মের ভারসাম্য থাকতে পারে, ফার্ম ভারসাম্যে থাকতে পারে বা ফার্মের ভারসাম্য বিন্দু থাকতে পারে। এবার তোমরা এই রেখাচিত্র বা ছবিটি লক্ষ্য করো, দেখো যে P1, P2 এবং P3, কি বললাম, P1, P2 এবং P3 প্রভৃতি সম্ভাব্য দাম অনুযায়ী বিক্রেতার গড় এবং প্রান্তিক আয় রেখাগুলো কি, AR1 ইকুয়াল টু MR1, AR2 ইকুয়াল টু MR2, AR3 ইকুয়াল টু MR3। ঠিক আছে,
এমসি রেখা সম্ভাব্য এমআর রেখাগুলোকে কি কি বিন্দুতে ছেদ করেছে? দেখো, এমসি রেখা এমআর রেখাগুলোকে ই এফ জি এই বিন্দু এবং এইচ বিন্দুতে ছেদ করেছে নিচ থেকে। এই বিন্দুগুলি সম্ভাব্য ভারসাম্য বিন্দু। সুতরাং সম্ভাব্য ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত? দেখো, পরিমাণ OQ1, OQ2, OQ3 এবং OQ4। OQ1, OQ2, OQ3, তাই তো? এবং OQ4। এইবার এই ছবিতে দেখো পি, এই ছবিতে দেখো পি ইকুয়াল টু যখন P1 তখন ভারসাম্য কত কোন বিন্দুতে হচ্ছে? ভারসাম্য উৎপাদন কোন বিন্দুতে হচ্ছে? OQ1। কিন্তু পি লেস দ্যান এক্ষেত্রে এবিসি। দেখো পি লেস দ্যান এবিসি, এবিসির নিচে আছে এই রেখাটি, তাহলে পি লেস দ্যান এবিসি। এখানে এবিসি কি? গড় পরিবর্তনশীল ব্যয়। সুতরাং পি লেস দ্যান এবিসি হয়, প্রতিষ্ঠানটি কি করবে? উৎপাদন করবে না। কারণ উৎপাদন চালানোর জন্য কি বললাম আমি? পি গ্রেটার ইকুয়াল টু এবিসি হতে হবে। যখন পি ইকুয়াল টু P2, দেখো পি ইকুয়াল টু P2, তখন কি হচ্ছে? যে কিউ ইকুয়াল টু কত হচ্ছে? কিউ ইকুয়াল টু OQ2 হচ্ছে। এখানে P2 ইকুয়াল টু এবিসি মানে সর্বনিম্ন, অর্থাৎ এই দামে বিক্রয় করলে কেবল প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয়টুকু উঠে আসবে, স্থির ব্যয় উঠে আসবে না। অর্থাৎ দ্রব্যমূল্য P2-র চেয়ে সামান্যতম কম হলে প্রতিষ্ঠান কি করবে? উৎপাদন বন্ধ করে দেবে। এই জন্য এই বিন্দু এফকে উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট বলে। এবার যখন P2 লেস দ্যান পি, লেস দ্যান পি যখন লেস দ্যান P2, সরি, যখন P2 লেস দ্যান পি লেস দ্যান P3 এবং OQ2 লেস দ্যান কিউ লেস দ্যান OQ3, তখন কি হচ্ছে? যে এভিসি লেস দ্যান পি লেস দ্যান এসি হচ্ছে। অর্থাৎ এই দামে বিক্রয় করলে পরিবর্তনশীল ব্যয়ের সমগ্র অংশ এবং স্থির ব্যয়ের কিছু অংশ উঠে আসবে। এক্ষেত্রে পি গ্রেটার দেন এভিসি হয়, প্রতিষ্ঠান কি করবে? উৎপাদন চালিয়ে যাবে। যখন পি ইকুয়াল টু P3 তখন কিউ ইকুয়াল টু কত? OQ3, তাই তো? এখানে পি ইকুয়াল টু এসি হয়, পি ইন্টু কিউ ইকুয়াল টু কি? এসি ইন্টু কিউ হবে। সুতরাং টিআর টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট বা প্রতিষ্ঠানের মোট আয় ইকুয়াল টু মোট ব্যয় হবে। সুতরাং জি বিন্দুটিতে এই যে জি বিন্দুটিকে তাই কি বলা হয়? আয় ব্যয় সমতার বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। কোনো লোকসানের সম্মুখীন না হয়ে উৎপাদন কাজ সমাধা করাকেই এখানে ব্রেক ইভেন বলা হচ্ছে। যখন এবার দেখো, যখন পি ইকুয়াল টু P4 তখন কিউ ইকুয়াল টু কত? OQ4। এক্ষেত্রে P4 গ্রেটার দেন এসি হয়, টিআর গ্রেটার দেন টিসি, অর্থাৎ প্রতিষ্ঠানটি এখানে কি করবে? টিআর গ্রেটার দেন টিসি হলে প্রতিষ্ঠানটি এখানে অতিরিক্ত মুনাফা লাভ করবে। কাজেই আমরা কি বলতে পারি? যে বিশুদ্ধ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন সময়ে প্রতিষ্ঠানটির এমসি রেখার উপর এফ বিন্দু থেকে রেখাটির ঊর্ধ্বগামী অংশটি পি এবং কিউ এর মধ্যে একটি সরাসরি সম্পর্ক নির্দেশ করছে। অতএব এমসি রেখার উপর এফ বিন্দু থেকে রেখার ঊর্ধ্বগামী অংশকে স্বল্পকালীন সময়ে ওই বাজারে প্রতিষ্ঠানের যোগান রেখা বলা হয় বা আমরা যোগান রেখা বলতে পারি। এবার দেখো শিল্পের স্বল্পকালীন যোগান রেখা বা শর্ট রান সাপ্লাই কার্ভ অফ দি ইন্ডাস্ট্রি কিভাবে নির্ণয় করব? যে অনেকগুলো ফার্ম নিয়ে শিল্প গঠিত হয় বা কতগুলি ফার্ম নিয়ে গঠিত হয় শিল্প। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম থাকে, প্রত্যেক ফার্মের এমসি রেখা থেকে তাদের যোগান রেখা পাওয়া যায়। আমরা একটু আগে দেখলাম যে যোগান রেখা কিভাবে আমরা নির্ণয় করেছি স্বল্পকালে। এখানে যদি আমরা ধরে নিই যে বিভিন্ন ফার্মের যোগান অপেক্ষকগুলি পরস্পর নিরপেক্ষ, অর্থাৎ একটি ফার্মের যোগান অন্য ফার্মের যোগানের উপর নির্ভর করে না, তাহলে বিভিন্ন ফার্মের যোগান রেখাগুলোকে পাশাপাশি যোগ করলে আমরা শিল্পের যোগান রেখা পাবো বা বাজার যোগান রেখা পাবো। কিভাবে পাশাপাশি যোগ করা হয় তা আমি এখানে একটা ছবির সাহায্যে ব্যাখ্যা করছি তোমাদের। ঠিক আছে, আমি আলোচনার সুবিধার জন্য ধরে নিলাম যে এখানে
শিল্পে মাত্র 2টি ফার্ম রয়েছে এবং প্রতিটি ফার্মের যোগান রেখা কি ঊর্ধ্বমুখী। এবার দেখো ছবিতে দেখো যে ধরো যে S1 হলো প্রথম ফার্মের, কি বলো S1 হলো প্রথম ফার্মের, বুঝতে পারছো এটা S1 হলো প্রথম ফার্মের যোগান রেখা এবং S2 হলো দ্বিতীয় ফার্মের যোগান রেখা। এখন দেখো কিভাবে এই দুটি যোগান রেখা পাশাপাশি যোগ করে শিল্পের যোগান রেখা পেয়েছি। ধরো যে O1P1 দাম ধরে নিলাম, যে O1P1 দাম ধরে নিলাম, এই দাম স্তরে প্রথম ফার্মের যোগান কতটা O1M1 এবং দ্বিতীয় ফার্মের যোগান কতটা দেখো O2M2। সুতরাং এই দামে শিল্পের মোট যোগান কত, OM কত, এই যে OM কত O1M1 প্লাস O2M2, ঠিক আছে, এই যা কি OM এর সঙ্গে সমান। তাহলে অন্য যে কোনো দামে এইভাবে প্রথম ফার্মের যোগান এবং দ্বিতীয় ফার্মের যোগান যোগ করে শিল্পের যোগান পাবো আমরা। এই যে ছবিতে S1 এবং S2 রেখা দুটি পাশাপাশি যোগ করে SS রেখাটি পেয়েছি। এক্ষেত্রে SS রেখাটি কি হবে, শিল্পের যোগান রেখা বা বাজার যোগান রেখা। যেহেতু প্রতিটি ফার্মের যোগান রেখা ঊর্ধ্বমুখী, শিল্পের যোগান রেখাও তাই ঊর্ধ্বমুখী হবে। কিন্তু বিভিন্ন ফার্মের যোগান রেখা পরস্পর নিরপেক্ষ না হলে ফার্মের যোগান রেখা ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও শিল্পের যোগান রেখা ঊর্ধ্বমুখী নাও হতে পারত। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী অংশ আমি আবার নেক্সট ক্লাসে পড়াবো তোমাদের।